সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের শিক্ষণীয় টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিওতে। মাঝখানে বেশ কিছুটা সময় আমি একটু বিরতি দিয়েছি বিকজ ওভারঅল মার্কেটের গতিবিধি আসলে খুব একটা বেশি চেঞ্জ হচ্ছিল না। তো আশা করি ধৈর্য সহকারে আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন। আজকে আমরা একটু দেখব ওভারঅল মার্কেটের ডিরেকশনটা কেমন ছিল এবং পরবর্তী ডিরেকশন কেমন হতে পারে এবং রিসেন্ট মার্কেট গত ১ মাসে কি পরিমাণ রিটার্ন দিয়েছে, কোন স্টক দিয়ে দিয়েছে এবং কোন টাইপ অফ স্টক দিয়ে আমরা রিটার্নটা দেখেছি, সেটা একটু দেখব। এগুলো দেখলে আমার মনে হয় যে আপনারা একটা জিনিস অ্যাজিউম করতে পারবেন যে আগামী হয়তো বা ১-১.৫ মাস কিভাবে আপনাদের ট্রেডিং প্ল্যান বা আপনাদের অ্যানালাইসিস প্ল্যান গুলো সাজাতে পারবেন সেটার উপর আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব। আমরা ডে চার্ট দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এটা আ ২ টা বটম ক্রিয়েট করেছিল এই জায়গাটাতে। সো আমরা যদি দেখি এই একটা বটম এবং এইখানে আরেকটা বটম ছিল। সেই ২ টা বটমেই আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আ কালারটা একটু চেঞ্জ করে নেই। ব্লাক, হ্যাঁ, ওকে। সো ২ টা বটমই এইখানে ক্রিয়েট করে তারপরে বলা যেতে পারে ডাবল বটম ফরমেশন ক্রিয়েট করেছিল এবং স্টিল লোয়ার লোর পরে পরবর্তীতে আরো একটা লোয়ার লো ফরমেশন কিন্তু ক্রিয়েট করে নাই। সো স্টিল এটা এখনো একটা ভ্যালিড আপওয়ার্ড একটা মুভ বা ট্রেন্ড বলতে যা বোঝায় সেটা আমরা এখনো পর্যন্ত ধরে রাখতে পারি। এখন মুভিং এভারেজের এক পর্যায়ে আসি। এখানে আপনারা দেখছেন 90s এবং 26 ডেজ এর একটা মুভিং এভারেজ। এখান থেকে আপনারা যদি এমএ দেন তাহলে সম্ভবত এই যে ইএমএ ক্রস, হ্যাঁ? এই ইএমএ ক্রসটা দিলে এখানে চলে আসবে মুভিং এভারেজটা। এই ২ টা এভারেজ চলে আসবে। তো যেটা ব্লাক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 9 ডেইজ আর যেটা গ্রিন দেখতে পাচ্ছেন এটা 26 ডেইজ। আমার মনে হয় যে এটাই এনাফ আপনাদের জন্যে। তো প্রিভিয়াসলি যখন বুল রান শুরু করে এই জায়গাটাতে দেখেন একটা ক্রসওভার হয়েছিল। এই জায়গাটাতে এখনো বেশ বেশ কয়েকবার অ্যাটেম্প্ট নিয়ে মানে পারে নাই। এইখানে একবার, এইখানে একবার পারে নাই। তো এইখানে থার্ড আরেকবার হয়তোবা আরো ১৫-২০ দিনের মধ্যে এই জায়গাটা ট্রাই করতে পারে। যদি সফল হয় সেই ক্ষেত্রে হয়তোবা একটা বুল মুভ, ছোটখাটো বুল মুভ হয়তোবা দেখতে পারেন। এখন দেখার বিষয় হচ্ছে যে এই যে মুভিং এভারেজটা এটা কিন্তু এখন একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আমরা তো এইভাবে লাইন টেনে, টেনে রেজিস্ট্যান্স জোন বের করি। ঠিক একইভাবে মুভিং এভারেজটাও এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এই পুরো ক্যান্ডেল গুলো যখন এই লাইন এবং 26 ডেজ মুভিং এভারেজ এর উপরে স্টে করবে, যেমনটা এই যে এইখানে করেছে, এই এন্টায়ার জায়গাটাতে করেছে, তখন আপনারা ধরে নিবেন যে এটা একটা আ বুলিশ রান শুরু করেছে। তার আগ পর্যন্ত এখানে আসলে কোন কনফার্মেশন নেই। তো এইটা একটা দেখার বিষয়। আপনারা এটা অবজার্ভ করতে থাকুন। সেই সঙ্গে আজকে আরো একটা জিনিস দেখাবো আপনাদেরকে। আমরা একটু উইকলি চার্টে যাই। উইকলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্লাক মুভিং এভারেজ যেটা, সেটা স্টিল একদম কমপ্লিটলি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। যতক্ষণ পর্যন্ত না এইটার উপরে ক্যান্ডেলস্টিক্স গুলো না যাচ্ছে অথবা ক্লোজিং গুলো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বুলিশ ফরমেশন পুরোপুরি তৈরি করছে না। আর এইখানে মার্কেট যতই আপস এন্ড ডাউন করছে, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই জায়গাটাতে অর্থাৎ আপনারা যদি আমার ২০ থেকে আরো ১ মাস আগের ভিডিও দেখে থাকেন, আপনারা দেখতে পাবেন এই জায়গাটাতে এটা ডাউনওয়ার্ড ছিল। আমি বলেছিলাম যে এখানে সময় নিবে আরো ১.৫ থেকে ২ মাস এবং আস্তে, আস্তে এইটা আমরা যদি একটু বড় করে দেই, ফাইন। তো এই জিনিসটা কিন্তু আমার আঁকা ছিল। এইখানে ১ম একটা ক্রস, এইখানে 2nd ক্রস এবং 3rd ক্রসটা এখানের এই এক্সটেন্ডেড লাইন আমি একে দিয়ে রেখেছি। এইটা আস্তে, আস্তে কিন্তু মানে একটা ডাইভার্জিং অবস্থায় ছিল, এখন আস্তে, আস্তে কনভার্জিং অবস্থায় যাচ্ছে। এই কনভার্জিং অবস্থায় কন্টিনিউ করতে, করতে একটা পর্যায়ে
এই ক্রস ওভারটা হবে, এই ক্রস ওভারটা হবে এবং সেটা 1 থেকে দেড় মাসের মধ্যে হওয়ার একটা চান্স হাই। তো সেই জন্য আমি বলেছিলাম আমার এই ভিডিওতে যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মার্কেটে বুল রান শুরু হতে পারে, অথবা নির্বাচনের পরপরই বুল রানটা শুরু হতে পারে। এবং কন্ডিশন হচ্ছে যে মার্কেট ওভারঅল দেশের অবস্থা খুব বেশি যদি খারাপের দিকে না যায়, কোনো রকমে যদি মোটামুটি অ্যাভারেজ থেকে নির্বাচনটা হয়ে যায়, তাহলে এই সম্ভাবনাটা খুব বেশি। এবং এই রকম সিচুয়েশনে আপনার যদি পূর্ব প্রস্তুতি থাকে, আপনার এই প্রথম যে বুল মুভটা হয়েছে এই যে এখানে 1200 থেকে 1300 পয়েন্টের, এইখানেও যদি এরকম একটা 1500 পয়েন্টের একটা বুল মুভ হয়, এইখানে আপনার পোর্টফোলিও আমি মনে করি 50 থেকে 70% গেইন করা সম্ভব। সো এই যে যে সময় নিয়ে ওয়াচ করতে থাকা, অবজার্ভ করতে থাকা, এই জিনিসগুলো এই জন্যই করবেন যাতে করে যখনই বুল মুভটা কনফার্ম করবে, সেইখানে অন্তত আপনার পোর্টফোলিওকে চেষ্টা করবেন অ্যাটলিস্ট 50% ইকুইটি গেইন করার অথবা রিকভার করার। তাহলে দেখা যাবে যে এইরকম 2-3টার গেইন যদি আপনি ঠিক মতো এক্সিকিউট করতে পারেন, আপনার পুরো ইকুইটিটা ফেরত চলে আসছে। এবারে আমরা আহ, অন্য একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে গত 1 মাসে আমাদের রিটার্ন কেমন ছিল মার্কেটের, সেটা একটু আমরা দেখব। আহ, এটা দেখার জন্য আমরা প্রথমে আমাদের অ্যামি ব্রোকারের সহায়তা নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেইলি, উইকলি, মান্থলি, কোয়ার্টারলি, ইয়ারলি রিটার্নের কথা দেখতে পাচ্ছেন। তা আমরা একটু মান্থলি রিটার্নসটা একটু দেখি। তারিখটা আমরা চেঞ্জ করে নিচ্ছি, 24 তারিখ পর্যন্ত যেহেতু আমাদের ওয়ার্কিং ডে ছিল, আমরা ওটা পর্যন্ত নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মান্থলি রিটার্ন অর্থাৎ এখন থেকে নিয়ে আরো আহ 1 মাস আগে যে প্রাইস গুলো ছিল আর এখনকার যে প্রাইস, মাঝখানে সেই ডিফারেন্সটা। টপ লিস্টে আমরা দেখতে পাচ্ছি জিল বাংলা সুগার মিল, এটা চলে আসছে। প্রিজেন্ট টেক্সটাইল চলে আসছে। বিডি ওয়েল্ডিং, রহিমা ফুড, রহিম টেক্স, ডোমিনেজ, বিডি থাই ফুড 10 টাকার শেয়ার, এটা আরো বেড়েছিল, এখন আবার কমেছে। এটা বেবি 16 টাকার প্রায় কাছাকাছি ছিল, তো সেই হিসেবে কাউন্ট করলে এটা প্রায় 40%-এর মতো চলে যেত। ফাইন ফুড, আহ তারপরে সিএলআইসিএল 20%, বঙ্গজ 20%, মুন্নে জিএমএল অলমোস্ট 18%, ওয়াটার কেমিক্যাল বেড়েছে, তারপরে স্ট্যান্ডার্ড সিরামিক, ইসলামিক ফাইন্যান্স, ওয়াইপিএল, দেশ গার্মেন্টস, অ্যাপেক্স ফুড। অর্থাৎ আপনি যদি এখানে যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে আলহাস, ক্রিস্টাল, জিকিউ বলবেন, কিটিএল, এসিআইটা শুধুমাত্র ফান্ডামেন্টালি একটা ভালো শেয়ার। তাছাড়া বাকি সবগুলো স্টক এখানে একেবারেই নন ফান্ডামেন্টাল, একেবারেই নন ফান্ডামেন্টাল, এবং এদের বেশিরভাগই হচ্ছে জেড ক্যাটাগরির। সো দেখতেই পাচ্ছেন যে মার্কেটে আহ মূলত যারা মেকার বা স্মার্ট ইনভেস্টর, তারা কিন্তু তারা কিন্তু এইখানে বলা যেতে পারে কাইন্ড অফ ইনঅ্যাক্টিভ। এবং তাদের এই ইনঅ্যাক্টিভ অবস্থার কারণে যারা আসলে এই ধরনের যে জাঙ্ক শেয়ার বা জেড ক্যাটাগরির শেয়ার বা লো পেইড আপের শেয়ার নিয়ে একটা গ্রুপ অফ মেকাররা মার্কেটে অ্যাক্টিভ থাকেন, তারা কিন্তু এখন মার্কেটে অ্যাক্টিভ আছেন। সো এই যে যে প্যাটার্ন, যে যারা ফান্ডামেন্টাল স্টক নিয়ে মেকার সাইড যারা গ্রুপ, যারা তারা যদি ইনঅ্যাক্টিভ থাকেন, তাহলে অন্য সেকশনের অন্য গ্রুপ অফ স্টকের মেকাররা কিন্তু অ্যাক্টিভ হয়, এবং তাদের অ্যাক্টিভিটিস গুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ওভারঅল এই যে চার্ট ভালো হতে থাকা, তারপরে ফান্ডামেন্টাল স্টক গুলো একটা একটা করে ফ্রন্ট লাইনে আসা, তারপরে মার্কেট একটা বুল রান শুরু হয়, এই সিচুয়েশনটাতে ডাইভার্ট অথবা শিফটিং না হওয়ার আগ পর্যন্ত, এই যে আপনারা যে লিস্ট দেখলেন, এই লিস্টের হয়তো সেকেন্ড ফেজে অনেক স্টকই আবার চলে আসবে অথবা নতুন করে স্টক আসবে। এইভাবে হচ্ছে আপনার এই নন ফান্ডামেন্টাল স্টক গুলো কন্টিনিউ করতে পারে। এইগুলা যেহেতু খুবই রিস্কি, এইগুলোর ব্যাপারে মানে যদি আপনারা কোনো ইনভেস্টর প্ল্যান করে থাকেন, সেই ক্ষেত্রে খুব সতর্কতার সাথে অবশ্যই করবেন, এবং খুব ভালোভাবে অ্যানালাইসিস করে তারপরে এগুলোর ব্যাপারে চিন্তা ভাবনা করবেন এবং ট্রেড পজিশন নেওয়ার চিন্তা করবেন। আদারওয়াইজ
ফান্ডামেন্টাল স্টক টুডে হোক আর টুমরো হোক সেইটাতে যেমন প্রাইস রিকভার করে, এইগুলা কিন্তু সহসাই রিকভার করে না। সো স্ট্র্যাটেজি এরকম হইতে পারে, অ্যাজ এ মানে দীর্ঘদিন ধরে যেহেতু আমি একজন স্টক মার্কেট প্রফেশনাল বলতে পারেন, আপনাদের হাতে যদি এই ধরনের কোনো স্টক থাকে, যেমন এই লিস্টের মধ্যে যদি কোনো স্টক থেকে থাকে, আপনি সেটা হোল্ডিংটা আরো কিছুদিন বাড়াতে পারেন একটা ভালো মোমেন্ট বা প্রাইস দেখে। অল্প অল্প করে আপনার এক্সিট প্ল্যানটা রাখা উচিত, নতুন করে বাই করা না। আর যারা নতুন করে মনে করতে চাচ্ছেন যে কিছু কিছু করে যদি বাই করা যেত বা ব্যবসা করা যেত, সেটাও আপনারা করতে পারেন, তবে সেটা খুব সিগনিফিকেন্ট পোর্শনে না করে আপনারা খুবই অল্প অল্প পোর্শনে সেটা ট্রাই করে দেখতে পারেন, বিকজ অলরেডি সেটা 1 মাস অতিবাহিত হয়ে গিয়েছে। আম, সামনে যে আরো 1 মাস কন্টিনিউ করবে সেটা প্রাইস গেইনের মাধ্যমে, সেটা কোনো গ্যারান্টি নেই। তো ভালো এবং মন্দ দুই দিক বিবেচনা করে আপনারা আপনাদের ডিসিশন গুলো মেক করার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে রিসেন্টলি আমি যদি এখানে সার্চ করি ফান্ডামেন্টাল স্টক গুলোর মধ্যে, এই যেমন ধরেন জেনেক্সিল, আমি বলবো যে এটা ফান্ডামেন্টাল একটা স্টক। খুব মানে হাইলি ফান্ডামেন্টাল না হলেও বাট ফান্ডামেন্টাল ক্যাটাগরির মধ্যে পড়ে। জেনেক্সিল গত 1 মাসে 5% মতো গেইন দিয়েছে, তার মানে এইখানে বোঝা যাচ্ছে যে গ্র্যাজুয়ালি যেহেতু এটা প্রাইসটা বেড়েছে এবং ধরে রেখেছে, তার মানে এই জেনেক্সিলের কোনো না কোনো মেকার থাকতে পারে, বা কোনো না কোনো গ্রুপের যে সিলেক্টিভ স্টক থাকে তার মধ্যে জেনেক্সিল একটা হইতে পারে। তো যেহেতু 1 মাসে এটা 5% গেইন, স্টিল অ্যাকিউমুলেশন বা কালেকশন ফেজে চলতেছে, এরকম একটা যদি সিচুয়েশন আমরা ধরি, তাহলে এইটা ওয়াচে রাখার মতো। আপনারা দেখছেন যে এইখানে বিএসসি একটা স্টক, ফান্ডামেন্টাল স্টক, 1 মাসে 3.79% পর্যন্ত গেইন হয়েছে, তার মানে এইটাও একটা কালেকশন ফেজে থাকা একটা স্টক। আমরা এরকম আরো কিছু ভালো ভালো স্টক দেখবো যেগুলো প্রাইস ফল করে নাই, প্রাইস ধরে রেখেছে মার্কেটে গত 1-1.5 মাস। এই ধরনের স্টক গুলো বের করে করে আমরা কিন্তু বের করতে পারবো যে পটেনশিয়াল স্টক গুলো নেক্সট র্যালিতে সবার আগে কে মুভ করতে পারে, সেগুলো কম বেশি আমরা এইভাবে বের করে করে রাখতে পারি বা দেখতে পারি। যেমন এই দুইটা আপাতত এসছে, আর তেমন কোনো stock আসে নাই। মালিক স্পিনিং টেক্সটাইলের মধ্যে ফান্ডামেন্টাল একটা স্টক। তো গত 1 মাস ধরে এটা কনসলটেশন হচ্ছে, প্রায় জিরো এবং 0% গেইন হচ্ছে। এইটা একটা ভালো টেক্সটাইলের মধ্যে স্টক, কনসলটেশন হচ্ছে। আপনি যখনই ভলিউম বাড়বে, মোমেন্টাম গেইন করবে এবং অন্যান্য চার্ট দেখবেন, তখন এটা এখান থেকে হয়তো বা 20% বা আশেপাশে, মার্কেট বুল করা শুরু করলে এটা 20%-এর আশেপাশে একটা গেইন দিয়ে দিবে। তো এগুলো যদি আপনারা অবজার্ভ করতে থাকেন, দেন হচ্ছে আপনাদের জন্য ইজি হবে কোন কোন স্টক গুলো আপনার জন্য পিক করাটা সুবিধাজনক হবে। তো আজকে এই পর্যন্তই। আহ আমরা আরেকটু যে একটু জিনিস দেখে নিব, সেই দেখার জিনিসটা হচ্ছে যে রেজিস্ট্যান্স জোন গুলো আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখিনি, তো আমরা একটু রেজিস্ট্যান্স জোনটা দেখে আমাদের আজকে ভিডিওটা শেষ করে দিব। আম, আচ্ছা, রেজিস্ট্যান্স জোনটা যদি আমরা একটু আহ, মানে বের করার চেষ্টা করি। আহ, খুব বেশি যেহেতু হিজিবিজি হয়ে গিয়েছে, আমি এই লাইনগুলোকে একটু রিমুভ করে দিই। চার্ট একটু ক্লিয়ার হলো। ওকে। তো এই যে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এইটা এখন একটা রেজিস্ট্যান্স জোন বা লাইন বা যেটাই বলেন না কেন, এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর হচ্ছে এইটা আমার সেই ডাউন স্লাইডিং স্লপ তৈরি করেছে। তো এখন মার্কেট যদি সেই অল্প রেঞ্জের মধ্যে রিবাউন্ড করার চেষ্টা করে, তাহলে এই চ্যানেলটার মধ্যে থেকে থেকে করার চেষ্টা করবে। কিভাবে? আমরা একটু সেটা দেখি। তো মার্কেট এই যে আপ ডাউন গুলো দেখতে পাচ্ছেন, এইখানে উঠলো, যদি খারাপ কিছু হয় আবার নেগেটিভ হয়ে নিচে নামবে, আবারও চেষ্টা করে উপরে যাবে।
আর যদি কিছু না হয় তাহলে আমরা এই পর্যন্তই রাখলাম। এটা একটা সিনারিও। আমরা এটাকে আহ সম্ভাব্য একটা সিনারিও, যেহেতু আমরা এটাকে কালারটা বোঝা যাচ্ছে না। Okay, আমরা এটা ব্ল্যাক কালার, একটা ব্ল্যাক ব্যাক ব্যাক ব্ল্যাক কালার করে দিচ্ছি এবং সেই সঙ্গে আম, এখন বুঝতে সুবিধা হবে আপনাদের। তো এই ধরনের ফরমেশন থাকতে পারে, যদি আমার ধারণা এই চ্যানেলটাকে ব্রেক করবে, এবং সেটা হতে পারে। আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই এই ক্ষেত্রে। আহ সবুজ কালারটাই দিই আমরা, একটু গাঢ় করে দিই। Okay, তো মার্কেটের এই ধরনের ট্রেন্ড শুরু হলো। আমরা এটা ধরলাম এই এই এরপরে যেটা হইতে পারে, যেটা ব্রেক করবে, এই চ্যানেলটাকেই ব্রেক করবে, করে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে লাইনগুলা, এগুলা ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্স। তো আমি ধরে নিলাম যে এই রেজিস্ট্যান্স পয়েন্ট অর্থাৎ 5060 পয়েন্ট পর্যন্ত এটা উঠে যাবে, ধরে নিলাম। উঠে সে রিট্রেস করতে পারে, আমি ধরে নিলাম রিট্রেস করতে পারে আবার 5000 পর্যন্ত। তারপরে ওই যে বললাম এই সময়টুকুর মধ্যে নির্বাচন, তারপরে বুল মুভ শুরু করতে পারে। হুম। তারপরে বুল মুভ শুরু করলে যেমন এই জায়গাটাতে আপনারা দেখছেন 5160, এই যে এই সেকশনটাতে এই জায়গায় অনেকগুলো ইয়ে আছে। তো 5160 লেভেলটাতে একটা রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। দেন এটা আবার রিট্রেস করতে পারে, রিট্রেস করে কোন পর্যন্ত, টেকনিক্যালি থিওরিটিক্যালি এই যে যে টপ গুলো ছিল, এই দুইটা টপের এখানে হবে 5060 পর্যন্ত আপনার সাপোর্ট। তারপরে বড় মুভ দিয়ে শেয়ারের মনে করেন, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এই যে আইদার এই যে লাইন 5450 বা 60 পয়েন্ট, এইটা ব্রেক করবে, ব্রেক করে আরো বড় যদি র্যালি করতে চায় করবে। তো এইভাবে হচ্ছে ফরমেশন গুলো আস্তে আস্তে আসতে পারে। এই ধারণাগুলো যদি আপনারা দেখে রাখেন, আমার মনে হয় আপনাদের জন্য অনেক বেটার হবে, এবং ডিসিশন মেক করাটা অনেক বেশি হেল্পফুল হবে। যেটা আমরা সবসময় বলি, আমাদের যে ইনসাইটফুল একটা ডিসিশন মেক করাটা অনেক বেশি ইজিয়ার হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। যেহেতু আগামী বেশ কয়েকদিন বন্ধ আছে, ইনশাল্লাহ আরো কিছু টপিক নিয়ে এবং জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আহ, হাজির হব আপনাদের সামনে। এবং আপনারা সেগুলো যদি প্র্যাকটিস করেন, আপনারা খুব ভালোভাবে উপকৃত হতে পারবেন বলে আশা রাখি। সে প্রত্যাশাই রইল। ধন্যবাদ সবাই।